ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা নিয়ে চলে এসেছি এসএসসি ইতিহাসের মডেল প্রশ্ন সিরিজ নাম্বার 3। তো আমরা ইতিমধ্যে 1-2 আলোচনা করেছি, এছাড়া ব্ল্যাকবোর্ড সিরিজ যেখানে 200 করে প্রশ্ন আলোচনা করা হচ্ছে, তারও দুটো পার্ট আমরা অলরেডি আলোচনা করেছি। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যারা নিত্য ক্লাস করছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা আজকে 60টা প্রশ্ন করব, যেটা একদম এসএলএসটি এসএসসি সিলেবাস ওরিয়েন্টেড, এবং আপনারা কতগুলো উত্তর ঠিক করতে পারছেন সেটাও আপনারা মকের মতো করেও দিয়ে উত্তরগুলো করতে পারবেন। ওকে, তো আমরা শুরু করছি এসএসসির মডেল প্রশ্ন সিরিজ বা নমুনা প্রশ্ন সিরিজ সংখ্যা 3। ওকে, আচ্ছা। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানে বিশ্বের প্রাচীনতম সাইনবোর্ড পাওয়া গেছে? খুব ইম্পর্টেন্ট এবং আনকমন প্রশ্ন। হরপ্পা সভ্যতার কোন স্থানে বিশ্বের প্রাচীনতম সাইনবোর্ড পাওয়া গেছে? প্রায় 33 সেন্টিমিটার মতো হাইট। তো কোথায় পাওয়া গেছে? আহ, প্রশ্নের অপশনগুলো যদি আমরা দেখি, মহেঞ্জোদারো, অপশন বি ধোলাভিরা, অপশন সি লোথাল, অপশন ডি কালীবঙ্গান। তো এটির উত্তর আপনারা যদি জানা থাকে অবশ্যই আপনারা পাশে মার্ক করে রাখবেন, যে কত হচ্ছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো এটির উত্তর বেসিক্যালি হয়ে যাচ্ছে ধোলাভিরা। ওকে, ধোলাভিরা। তো 1999 সাল নাগাদ এই সাইনবোর্ডের যে আবিষ্কার সেটা হচ্ছে প্রবাবলি 1999, কিন্তু একটু খেয়াল রাখবেন যে ধোলাভিরাতে সাইনবোর্ড পাওয়া গেছে। ওকে, আচ্ছা। 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শহরে দম্পতি সমাধি বা কাপেল বারিয়াল পাওয়া গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার বহু জায়গায় এই প্রশ্নটি এসেছে। কাপেল বারিয়াল মানে কি? স্বামী স্ত্রীর একসাথে সমাধি কোথায় পাওয়া গেছে? হরপ্পা সভ্যতার কোন শহরে? অপশন এ হরপ্পা, অপশন বি লোথাল, অপশন সি রাখিগড়ি, অপশন ডি চানহুদারো। তো এটির উত্তর কি হবে আপনারা যদি জানেন খুবই ভালো, এটির উত্তর হবে লোথাল। ওকে, অপশন বি লোথাল। ওকে, আচ্ছা। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানে অগ্নিকুণ্ড পাওয়া গেছে বা ফায়ার ওয়াল্টার্স বা যজ্ঞবেদী পাওয়া গেছে? অপশন এ মহেঞ্জোদারো, অপশন বি কালীবঙ্গান, অপশন সি ধোলাভিরা, অপশন ডি রোপার। তো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার বহু জায়গায় এসছে। এটির উত্তর সিম্পলি হয়ে যাচ্ছে অপশন বি কালীবঙ্গান। ওকে, অপশন বি কালীবঙ্গান ইম্পর্টেন্ট রাজস্থানের একটা সাইট, মাথায় রাখবেন। আচ্ছা। 4 নম্বর প্রশ্ন, হরপ্পার কোন শহরে প্লাউড ফিল্ড পাওয়া গেছে? ওকে, মানে চাষ করা হয়েছে এরকম জমি পাওয়া গেছে, বা চাষ করা জমি পাওয়া গেছে এরকম প্রশ্নও যদি আসে, কোথায় পাওয়া গেছে? অপশন এ বানওয়ালি, অপশন বি কালীবঙ্গান, অপশন সি লোথাল, অপশন ডি ধোলাভিরা। কোথায় কি পাওয়া গেছে এটি এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, খুব ইম্পর্টেন্ট। তো আপনারা যারা হরপ্পা সভ্যতা প্রিপারেশন করবেন, কোথায় কি পাওয়া গেছে একটু খেয়াল রাখবেন, কারণ এটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। তো এটির উত্তর সিম্পলি হয়ে যাচ্ছে অপশন বি কালীবঙ্গান। ওকে, কালীবঙ্গানে প্লাউড ফিল্ড পাওয়া যাচ্ছে। তারপরে প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানে মা এবং শিশুর টেরাকোটা মূর্তি পাওয়া গেছে? ওকে, আমরা অনেকগুলো মক টেস্ট করবো, 10টার ওপর মডেল সিরিজ তো থাকবেই, পাশাপাশি আমরা ব্ল্যাকবোর্ড সিরিজ যেখানে 200 করে প্রশ্ন আলোচনা করছি সেটিও 10টা আলোচনা করা হবে। তো প্রায় 3000-এর কাছাকাছি প্রশ্ন কিন্তু আলোচনা করা হবে, সেখানে আমরা কোথায় কি পাওয়া যাচ্ছে বা কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করছি অনেকটাই কভার করতে পারবো। সো চ্যানেলটির সাথে থাকুন। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানে মা ও শিশুর টেরাকোটা মূর্তি পাওয়া গেছে? মাদার অ্যান্ড চাইল্ড টেরাকোটা ফিগার কোথায় পাওয়া গেছে? অপশন এ মহেঞ্জোদারো, অপশন বি হরপ্পা, অপশন সি ধোলাভিরা, অপশন ডি রাখিগড়ি। এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটির উত্তর মহেঞ্জোদারো। ওকে, আচ্ছা, মহেঞ্জোদারো। আচ্ছা। তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বহুবার বহু জায়গায় এসেছে। হরপ্পা সভ্যতার কোন প্রাণীটি তাদের সিলমোহরে সাধারণত চিত্রিত হয়নি? অপশন এ ষাঁড়, অপশন বি হাতি, অপশন সি বাঘ, না ঘোড়া। তো কোনটির সিলমোহরের চিত্রিত হয়নি, কোনটির চিত্রায়ন পাওয়া যায় না বেসিক্যালি? তো এটির উত্তর হচ্ছে ঘোড়া। তো এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখবেন। আচ্ছা। তারপরের প্রশ্ন, সরস্বতী নদীকে বর্তমানে কোন নদী হিসাবে চিহ্নিত করা হয়? অপশন এ যমুনা, অপশন বি ঘাগরা হাকরা,
অপশন সি গঙ্গা, অপশন ডি সিন্ধু। তো সরস্বতী নদীকে বেসিক্যালি কোনটার সাথে চিহ্নিত করা হয়? অপশন বি ঘাগরা হাকরা। তো বা ঘাগর হাকরা। আপনারা কতটা স্কোর করতে পারছেন কমেন্টে আপনারা জানাবেন, তাহলে আপনাদের প্রিপারেশন কতটা একদম সঠিক যেটা সেটাই জানানোর চেষ্টা করবেন। তাহলে কোন পর্যায়ে আছেন এবং কোন পর্যায়ে শেষ পর্যন্ত থাকছেন নিজেদেরকে দেখতে পারবেন। ওকে, আচ্ছা। তো এটির উত্তর হয়ে যাচ্ছে ঘাগরা হাকরা। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানটি সরস্বতী নদীর তীরে অবস্থিত? রাখিগড়ি, অপশন বি মহেঞ্জোদারো, অপশন সি লোথাল, অপশন ডি হরপ্পা। তো এটির উত্তর হবে বেসিক্যালি রাখিগড়ি। ওকে, রাখিগড়ি। এবং রাখিগড়ি এটা রাজস্থানের একটা সাইট, এটিও খেয়াল রাখবেন। লোথাল হচ্ছে গুজরাটের সাইট। হরপ্পা বেসিক্যালি পাকিস্তান, হরপ্পা মহেঞ্জোদারো দুটোই পাকিস্তানের সাইট। ওকে, তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার বহু জায়গায় এসেছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, নেট সেটের প্রিলিম, নেট সেটে এসেছে, সেই ধরনের প্রশ্নগুলোই বেশিরভাগ আমরা ইনক্লুড করার চেষ্টা করছি। তো শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, বৈদিক যুগের কোন নদীকে নদী তমা বলা হচ্ছে বা নদীগুলির মধ্যে শ্রেষ্ঠ বলা হচ্ছে? গঙ্গা, অপশন বি যমুনা, অপশন সি সরস্বতী, অপশন ডি সিন্ধু। তো এটির উত্তর সিম্পলি হয়ে যাচ্ছে সরস্বতী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, বৈদিক সভ্যতার কোন গ্রন্থে দার্শনিক চিন্তাধারার কথা উল্লেখ আছে? ঋগ্বেদ, যজুর্বেদ, উপনিষদ নাকি অথর্ববেদ? তো দার্শনিক চিন্তাধারা বা ফিলোসফিক্যাল থটস, এই ব্যাপারটির মেনশন আমরা বেসিক্যালি পাই কোথায় না? বেদান্তে। বেদান্ত মানে উপনিষদে। ওকে, খেয়াল রাখবেন। তো এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার বহু জায়গায় কিন্তু এসেছে এই প্রশ্নটিও। আচ্ছা, অপশন 11 নম্বর প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি প্রধানত কি বিষয়ে লেখা? কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্তের অর্থশাস্ত্র কি বিষয়ে লেখা? ধর্মীয় আচার অনুষ্ঠান নাকি রাষ্ট্র পরিচালনা অর্থনীতি, সি যুদ্ধ কৌশল, ডি কৃষি ব্যবস্থা। তো এটির উত্তর হয়ে যাবে সিম্পলি রাষ্ট্র পরিচালনা বা অর্থনীতি, কারণ এখানে আমরা গুপ্তচর ব্যবস্থা, রাজা কিভাবে শাসন করবে, কিভাবে যুদ্ধ করবেন, কিভাবে সন্ধি করবেন, হুম, রাষ্ট্রের অঙ্গ কি কি, এই সমস্ত ডিটেলসে তিনি বলেছেন। তো রাষ্ট্রনীতি এবং অর্থনীতি এই সংক্রান্ত বর্ণনা আমরা অর্থশাস্ত্র গ্রন্থটি থেকে পাই। ওকে, আচ্ছা। 12 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? খুব সহজ প্রশ্ন, আশা করি সকলেই পারবেন। অপশন এ তক্ষশিলা, অপশন বি পাটলিপুত্র, অপশন সি উজ্জয়িনী, অপশন ডি মথুরা। তো এটির উত্তর সিম্পলি হয়ে যাবে পাটলিপুত্র। আচ্ছা, মৌর্য সাম্রাজ্যের সময়কালে এটির নাম ছিল কুসুমপুর এবং এখানেই রাজপ্রাসাদ ছিল। রাজপ্রাসাদ বেসিক্যালি কাঠের প্রাসাদ বানানো হয়েছিল সেই সময়কালে, উডেন। ওকে, তো পাটলিপুত্রই মৌর্য সময়কালের রাজধানী ছিল। ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, অশোক ধর্ম প্রচারের জন্য নিযুক্ত যে কর্মকর্তা তাদেরকে কি বলা হতো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ধর্ম প্রচারের জন্য অশোক, ধর্ম প্রচার বলতে বৌদ্ধ ধর্ম প্রচার, সেটার জন্য তিনি যে ধরনের কর্মচারীদের নিয়োগ করেছেন তাদেরকে কি বলা হচ্ছে? অপশন এ মহামাত্র, অপশন বি ধর্ম মহামাত্র, অপশন সি যুক্ত বা যুক্তা, অপশন ডি সমাহর্তা। তো এটির উত্তর হবে অপশন বি ধর্ম মহামাত্র। ওকে, ধর্ম মহামাত্র, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, সমাহর্তার কাজ কি? সমাহর্তার কাজ হচ্ছে বেসিক্যালি ট্যাক্স কালেক্ট করা বা রাজস্ব কালেক্ট করা, রাজস্ব সংগ্রহ করা। ওকে, এটিও খেয়াল রাখবেন এই প্রসঙ্গে। আচ্ছা, তারপরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনের কেন্দ্রীয় বৈশিষ্ট্য কি ছিল? মানে মৌর্য সাম্রাজ্য বেসিক্যালি কোন ধরনের শাসন ব্যবস্থা ছিল? বিকেন্দ্রীগত শাসন মানে ডিসেন্ট্রালাইজড, কেন্দ্রীভূত বা কেন্দ্রীয়কৃত, সেন্ট্রালাইজড, সামন্ততান্ত্রিক বা ফিউডাল, গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক স্টেট। তো মৌর্য সাম্রাজ্যের সময়কালে রাজাই মুখ্য কথা বলতেন, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক ইত্যাদি। তো আমরা প্রাদেশিক শাসন পাচ্ছি ঠিকই, কিন্তু কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তো এটির উত্তর হবে অপশন বি কেন্দ্রীভূত শাসন। ওকে, 15 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়, বেসিক্যালি আপনারা সকলেই জানেন। তো গুপ্ত যুগকে স্বর্ণযুগ কার সময়কালটাকে আরো স্পেসিফিক্যালি স্বর্ণযুগ বলা হচ্ছে? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি চন্দ্রগুপ্ত দ্বিতীয়, অপশন সি কুমারগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। তো এটির উত্তর কি হবে? অনেকেই হয়তো সমুদ্রগুপ্ত করে দেবেন, কারণ তাকে নেপোলিয়ন বলা হচ্ছে ভারতের।
কিন্তু এটির উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত দ্বিতীয়, কারণ তার সময়কালেই গুপ্ত সাম্রাজ্যের সর্বোচ্চ বিকাশ দেখা যাচ্ছে। সংস্কৃতের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কালিদাস, মানে সুশ্রুত, চরক প্রমুখ, চিকিৎসা বিজ্ঞান, বরাহ মিহির, আর্যভট্ট, মানে নবরত্ন বেসিক্যালি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সবার ছিল। তো আমরা যদি দেখি তার সময়কালেই বিজ্ঞান, সাহিত্য, ভাষা সমস্ত ক্ষেত্রে একটা বিশাল বিকাশ লক্ষ্য করা যায়, যে কারণে আমরা গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলছি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালকে। ওকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন সহজ প্রশ্ন, আশা করি সকলেই পারবেন। গুপ্ত যুগের কোন গ্রন্থের রচয়িতা ছিলেন কালিদাস? অপশন এ মুদ্রারাক্ষস, অপশন বি মেঘদূত, অপশন সি অর্থশাস্ত্র, অপশন ডি হর্ষচরিত। তো এটির উত্তর হয়ে যাচ্ছে সিম্পলি অপশন বি মেঘদূত। মেঘদূতম, রঘুবংশম, অভিজ্ঞানম শকুন্তলম। ওকে, এই গ্রন্থগুলো কালিদাসের কাব্য, এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তো তারপরে 17 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে কোন ধাতুর মুদ্রা সবচেয়ে বেশি ছিল? গুপ্ত যুগে অপশন এ তামা, অপশন বি রৌপ্য, অপশন সি স্বর্ণ, অপশন ডি লোহা। তো এটির উত্তর হবে স্বর্ণ। গুপ্ত যুগে সবচেয়ে বেশি মাত্রায় আমরা স্বর্ণ মুদ্রা পাচ্ছি। ওকে, এবং চন্দ্রগুপ্ত বা সমুদ্রগুপ্তের সময়কালে স্বর্ণের পরই যে আমরা যে স্বর্ণের মধ্যে যে ভারিত্ব লক্ষ্য করি, পরবর্তীকালে সেখানে খাদ মিশে যাচ্ছে এবং এই স্বর্ণ মুদ্রার ক্ষেত্রে একটা পতন আমরা দেখতে পাচ্ছি। তো সেই সময়কালে স্বর্ণ মুদ্রাই বেশি মাত্রায় নির্মিত হচ্ছে বা প্রচলিত ছিল। ওকে, 18 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত দ্বিতীয় কোন উপাধি গ্রহণ করেছিলেন? বিক্রমাদিত্য, অপশন বি মহারাজাধিরাজ, অপশন সি সকারি, অপশন ডি পরাক্রম। তো চন্দ্রগুপ্ত দ্বিতীয় যে উপাধিটি গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে বিক্রমাদিত্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখবেন। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতার নাম কি ছিল? খলজি বংশের প্রতিষ্ঠাতার নাম কি? জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক নাকি ইলতুৎমিশ? তো সিম্পলি এটির উত্তর হয়ে যাচ্ছে জালাউদ্দিন খলজি। তো এটি আশা করি সকলেই জানেন, এবং দাস বংশ বা আইবক বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। ওকে, আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আলাউদ্দিন খলজির সময়কালে দক্ষিণ ভারতীয় কোন রাজ্য তিনি জয় করেছিলেন? চোল, পান্ডিয়া, যাদব নাকি চেরা? তো এটির উত্তর হয়ে যাচ্ছে সিম্পলি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন সি যাদব। যাদব বংশ তিনি দখল করেছিলেন। তো এটি খেয়াল রাখবেন। এবং সঙ্গম সময়কালের রাজ্য যদি আমরা দেখি, এই চোল, তারপরে পান্ডীয়, চের, এগুলো হচ্ছে সঙ্গম সময়কালের রাজ্য। এবং সঙ্গম সময়কালের দুটো কাব্যের নাম যদি জিজ্ঞাসা করা হয়, শিলাপ্পাদিকারাম, মণিমেখালাই, খেয়াল রাখার চেষ্টা করবেন। ওকে, এবং চোল বংশ বিজয়ালয় প্রতিষ্ঠাতা ছিলেন, আমরা দ্বিতীয় রাজরাজ রাজেন্দ্র চোল ইত্যাদিকে পাচ্ছি। পাণ্ড্যদের রাজধানী কোথায় ছিল? মাথায় রাখবেন মাদুরাই, এটাও মাঝে মাঝে প্রশ্নের ক্ষেত্রে আসে। তো এইগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির কোন সেনাপতি দক্ষিণ ভারত অভিযান পরিচালনা করেছিলেন? মালিক কাফুর, জিয়াউদ্দিন বারানি, আমির খসরু নাকি নুসরত খান? তো আলাউদ্দিন খলজি বিশ্বস্ত সেনাপতি ছিলেন, সকলেই জানেন। এটির উত্তর মালিক কাফুর। ওকে, মালিক কাফুর, তো এটির উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি শাসনকালে কোন কবিতার দরবারে ছিলেন? কালিদাস, আমির খসরু, তুলসীদাস নাকি সূরদাস? এটির উত্তর সিম্পলি হয়ে যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি, এটির উত্তর খুব সহজ, আমির খসরু। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক কোন শহর নির্মাণ করেছিলেন? ফতেহাবাদ, তুগলকাবাদ, জৌনপুর নাকি হিসার? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখার চেষ্টা করবেন, তুগলকাবাদ। ওকে, আচ্ছা, 24 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের কোন সংস্কারের তিনি ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন? মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হচ্ছে, তিনি যেগুলো করেছেন অনেকগুলোই সমালোচিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত কোনটি হয়েছিল? জিজিয়া কর প্রবর্তন নাকি দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদের স্থানান্তর, নাকি সিন্ধু নদীতে সেচ ব্যবস্থার প্রবর্তন, নাকি দেওয়ানি খৈরাত প্রতিষ্ঠা বা খাইরাত প্রতিষ্ঠা? তো এটির উত্তর সিম্পলি হয়ে যাচ্ছে যে দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরের যে ভাবনা চিন্তা, সেটির জন্য তিনি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে।
যদি প্রশ্নটি অন্যভাবে আসে যে কোন শাসক রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করার চেষ্টা করেন, তো মোহাম্মদ বিন তুগলক, কেউ একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, তুগলক বংশের কোন শাসক প্রথম সংস্কৃত গ্রন্থের পারস্য ভাষায় অনুবাদ শুরু করেন? ঠিক আছে, তো এটির উত্তর কি হবে না, অপশন আছে গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, নাসির উদ্দিন মোহাম্মদ শাহ। তো এটির উত্তর হয়ে যাবে সিম্পলি ফিরোজ শাহ তুগলক। ওকে, ফিরোজ শাহ তুগলকের সময়কালে পারস্যতে সংস্কৃত গ্রন্থগুলো ট্রান্সলেট হচ্ছে। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন, তুগলক বংশের কোন শাসকের সময়কালে তৈমুরের আক্রমণ হচ্ছে? তৈমুর লং। তো বেসিক্যালি মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ নাকি গিয়াসউদ্দিন তুগলক? তো তৈমুর কখন ভারত আক্রমণ করছে এটিও এই প্রসঙ্গে খেয়াল রাখবেন, সকলেই আশা করি জানেন, 1398 খ্রিস্টাব্দ। ওকে, তো খেয়াল রাখার চেষ্টা করবেন। এটির উত্তর হচ্ছে নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। 27 নম্বর প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ তুগলক কোন প্রশাসনিক দপ্তর প্রতিষ্ঠা করেন যা দাসদের তত্ত্বাবধান করত? দাসদের জন্য তিনি কোন দপ্তর প্রতিষ্ঠা করছেন? দেওয়ানি খৈরত, দেওয়ানি বুন্দেগান, দেওয়ানি রিয়াসত, ওয়াকিলিদার। এটির উত্তর হবে দেওয়ানি বন্দেগান। ওকে, দেওয়ানি খৈরত বেসিক্যালি দান ধ্যানের জন্য তৈরি করছেন, ওয়াকিলিদার এটা ধর্ম রিলেটেড ছিল। তো এগুলো একটু খেয়াল রাখবেন, দেওয়ানি বন্দেগান ছিল বেসিক্যালি দাস ব্যবস্থার সাথে যুক্ত। আচ্ছা, তারপরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তুগলক বংশের কোন শাসককে সেচ বিভাগের জনক বলা হচ্ছে? গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক নাকি নাসির উদ্দিন মোহাম্মদ শাহ? তো এটির উত্তর হয়ে যাচ্ছে ফিরোজ শাহ তুগলক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের দরবারে কোন মরক্কোর ভ্রমণকারী এসেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখতে হবে। মার্কো পোলো, ইবন বতুতা, আল বেরুনি নাকি ফাহিয়ান? তো এটির উত্তর হয়ে যাচ্ছে সিম্পলি ইবন বতুতা। ওকে, ইবন বতুতা হচ্ছে এটির উত্তর। এ প্রসঙ্গে আল বিরুনি হচ্ছেন তাহকক ই হিন্দ লিখছেন। আল বিরুনি হচ্ছে প্রথম ইন্ডোলজিস্ট। ঠিক আছে, ভারতের প্রথম ভারত তত্ত্ববিদ যদি কাউকে বলা হয় বা ইন্ডোলজিস্ট, মানে যিনি ভারত নিয়ে চর্চা করছেন তাকে বলা হয় ইন্ডোলজিস্ট বা ভারত তত্ত্ববিদ। তো ভারতের প্রথম ভারত তত্ত্ববিদ হচ্ছে আল বিরুনি। তার পরবর্তীকালে আমরা উইলিয়াম জোন্স, জেমস প্রিন্সেপ, চার্লস উইলস এদেরকে পাচ্ছি। জেমস প্রিন্সেপ কি করেছিলেন? অশোকের শিলালিপি উদ্ধার করছেন 1837 এরকম সময়কালে। আচ্ছা, চার্লস উইলকিন্স তিনি করছেন ভগবদ গীতাকে ট্রান্সলেট করছেন, মাথায় রাখবেন। উইলিয়াম জোন্স 1784 এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন, এটিও এই প্রসঙ্গে খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময়কালে ভারতবর্ষে এলেন। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন কোনটি? আচ্ছা, আকবরের শাসনকালে কোন ধর্মীয় নীতি প্রবর্তিত হয়েছিল? দ্বীন-ই ইলাহি, শরিয়াত, সুলহিকুল নাকি উপরের সবগুলি? তো ধর্মীয় যে নীতিটি তিনি প্রচলন করছেন সেটি হচ্ছে সুলিহিকুল। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে ধর্মীয় সহিষ্ণুতার কথা বলা হচ্ছে, রিলিজিয়াস টলারেন্সের কথা বলা হচ্ছে। ওকে, আচ্ছা, 31 নম্বর প্রশ্ন, মোগল সাম্রাজ্যে কোন সম্রাটের শাসনকালে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি শাহজাহান, অপশন সি ঔরঙ্গজেব, অপশন ডি আকবর। তো তেগ বাহাদুরকে কে হত্যা করছেন? ঔরঙ্গজেব। ওকে, গুরু অর্জুনকে হত্যা করাচ্ছেন বেসিক্যালি জাহাঙ্গীর। তো এটাও খেয়াল রাখবেন, এ প্রসঙ্গে ইম্পর্টেন্ট। 32 নম্বর প্রশ্ন, আকবরের রাজপুত নীতির প্রধান উদ্দেশ্য কি ছিল? ধর্মীয় সংস্কার, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নতি নাকি সামরিক শক্তি বৃদ্ধি? তো এটিও খেয়াল রাখবেন, রাজনৈতিক স্থিতিশীলতা, মানে মুঘল সাম্রাজ্য গোটাটা জুড়ে পলিটিক্যাল একটা স্টেবিলিটি রাখার জন্য, যেহেতু রাজপুতরা একটা বিরোধী শক্তি হিসেবে কাজ করছিল, সেই কারণে রাজনৈতিক স্থিতিশীলতার জন্যই বেসিক্যালি রাজপুত নীতি তিনি নিচ্ছেন। রাজপুতদের সাথে বিবাহ, বৈবাহিক নীতিও তিনি গ্রহণ করছেন, যেটিও এই প্রসঙ্গে ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে 33 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে কোন শিল্পকলা বিশেষভাবে উন্নত ছিল? মিনিয়েচার পেন্টিং, বুন্দি স্থাপত্য, মৃৎশিল্প নাকি ধাতব শিল্প? তো মুঘল সময়কালের যে শিল্পকলা খুব বিখ্যাত হচ্ছে সেটা হচ্ছে মিনিয়েচার পেন্টিং। আপনারা যদি তাজমহল কেউ গিয়ে থাকেন, তাজমহলের দেওয়ালে দেখবেন মিনিয়েচার পেন্টিং করা আছে। ওকে, তো মিনিয়েচার পেন্টিং হচ্ছে এই সময়কালের খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, 34 নম্বর প্রশ্ন,
মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি? ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি, অর্থনৈতিক দুর্বলতা, বিদেশি আক্রমণ, নাকি উপরের সবগুলো? উপরের সবগুলো। তো এটি সহজ প্রশ্ন আছে। তারপরের প্রশ্ন ৩৫ নম্বর প্রশ্ন, মুঘল সম্রাটের মধ্যে কে জিন্দা পীর নামে পরিচিত ছিল? জিন্দা পীর নামে পরিচিত কে ছিলেন? আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, নাকি জাহাঙ্গীর? তো এটির উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। ওকে, ঔরঙ্গজেব ছিলেন বেসিক্যালি জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। ওকে, আচ্ছা আচ্ছা, আমি আজকে প্রথম যে মডেল প্রশ্ন সিরিজ তার পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সার্থক ইতিহাস পাঠ একই নামের। ওখানে যত ক্লাস আলোচনা করা হচ্ছে তার পিডিএফগুলো আমরা সেখানে শেয়ার করছি, এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন নোটিশ বা ইত্যাদি সেখানে শেয়ার করা হয়। তো টেলিগ্রাম চ্যানেলটাতেও যুক্ত হয়ে থাকবেন সকলেই। আচ্ছা, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখাটা বেশি ইম্পর্টেন্ট পিডিএফ এর থেকেও, কারণ এক্সট্রা অনেক ফ্যাক্টস বলা হচ্ছে বা বলা হয় যেগুলো কখন এক্সামে কাজে লেগে যেতে পারে সেটা আপনারাও জানেন না। ওকে, তো সেই কারণে মাথায় রাখার জন্য, খেয়াল রাখার জন্য ভিডিওটি শোনার, দেখার কথা আমি আপনাদের সাজেস্ট করবো। ওকে, এবং আপনারাও মক হিসাবে কতটা ঠিক হচ্ছে, কতটা প্রিপারেশন আপনাদের মজবুত হয়েছে সেটাও চেক করে নিতে পারবেন। এবং আপনাদের রিকোয়েস্টই এই মডেল প্রশ্ন সিরিজ বা নমুনা সিরিজ আমি 10টা ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু সেটি সংখ্যা বাড়াবো, 15টি মতো ভিডিও দেবো। ওকে, আর 200 প্রশ্নের যে ব্ল্যাকবোর্ড সিরিজ সেটিও ভিডিও আসবে। তো আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। আচ্ছা, তারপরের প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য কোন আইন পাশ করা হয়? তো সতীদাহ প্রথার জন্য কোন আইন কবে পাস করা হয় সকলেই জানেন, কিন্তু যেটা এ প্রসঙ্গে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কত নম্বর রেগুলেশন পাস করা হয়েছিল। ঠিক আছে, তো এটি এই প্রসঙ্গে খেয়াল রাখবেন, সপ্তদশ রেগুলেশন। ওকে, প্রশ্ন দিয়ে দিতেই পারে, সপ্তদশ রেগুলেশন XBII। আচ্ছা, এরপরেও যে সালগুলো আছে সেই সালগুলো একটু খেয়াল রাখবেন এই প্রসঙ্গে। ওকে, দেখুন প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় যখন তখন দিয়ে দিতে পারে। বিধবা বিবাহ আইন কবে? 1856, বিদ্যাসাগর, ক্যানিং। আচ্ছা, 1860 সালে পাস হচ্ছে নেটিভ ম্যারেজ অ্যাক্ট। খেয়াল রাখবেন যে নেটিভ ম্যারেজ অ্যাক্ট কবে পাস হচ্ছে? 1860। ব্রাহ্ম ম্যারেজ অ্যাক্ট কবে পাস হচ্ছে? 1872। এবং আরেকটা সাল এই প্রসঙ্গে ইম্পর্টেন্ট বলে রেখে দিই, 1891 সালে এজ অফ কনসেন্ট বিল পাস হচ্ছে। এজ অফ কনসেন্ট। ওকে, এজ অফ কনসেন্ট বিল পাস হচ্ছে। ঠিক আছে, এটিও এই প্রসঙ্গে খেয়াল রাখবেন, মানে সহবাস বা বিবাহ সম্মতি আইন বা সহবাস সম্মতি আইন, যেখানে মেয়েদের বিয়ের বয়স 12 থেকে 14 করা হচ্ছে। ওকে, এবং সতীদাহর জন্য রাজা রামমোহন রায় লড়াই করেছিলেন, বিধবা বিবাহের জন্য বিদ্যাসাগর লড়াই করেছিলেন। ওকে, এবং এজ অফ কনসেন্ট বিলের জন্য লড়াই করেছিলেন একজন পার্সিয়ান রিফর্মার যার নাম বেহরামজি মালাবারি। ওকে, বেহরামজি মালাবারি। তো এজ অফ কনসেন্ট বিল বা সহবাস সম্মতি আইনের সাথে কে যুক্ত? বেহরামজি মালাবারি, পার্সিয়ান রিফর্মার। কবে পাস হয়? 1891 সাল। এবং তার আগে দুটো ঘটনা ঘটেছিল যে কারণে এই একটা হচ্ছে রুকমাবাই ডিভোর্স কেস, এবং একটা হচ্ছে ফুলমণি দাসী রেপ কেস। ফুলমণি দাসী একটি মেয়ে, বাচ্চা মেয়ে, 10 বছরের মেয়ে, তার হরিমোহন মাইতি বলে একটি 28-29 বছরের যুবকের বিয়ে হয়। বিয়ের দিন রাত্রে, অর্থাৎ ফুলশয্যার রাত্রে তার সাথে জোরপূর্বক সহবাস করতে গেলে, অর্থাৎ সেক্সুয়াল ইউনিয়নে গেলে তাকে পরের দিন রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ওই মেয়েটিকে, ফুলমণিকে। ওকে, এবং এই ঘটনায় পরবর্তীকালে কোর্টে ওঠে যেটাকে বলা হয় ফুলমণি দাসী রেপ কেস, এবং এটা নিয়ে প্রচুর কোর্ট ইত্যাদি হয়, এবং এটাই ভারতের ইতিহাসে প্রথম চিহ্নিত রেপ কেস হিসাবে স্বীকৃত দেওয়া হয়। এবার ফুলমণি দাসী রেপ কেস এই 1891 ঠিক আগে আগে ঘটনা, একটা 1878 এরকম সময়কালের একটা ঘটনা, 1888-89 সময়কালের ঘটনা, সরি। তো সেই ঘটনাকে প্রেক্ষিত করে এবং রুকমাবাই ডিভোর্স কেসকে প্রেক্ষিত করে 1891 সালে মেয়েদের বিয়ের বয়স 12 থেকে 14 করা হচ্ছে, এবং এজ অফ কনসেন্ট বিল মানে সহবাসের সম্মতি আইন পাস করা হচ্ছে। ওকে, তো এটিও খুব ইম্পর্টেন্ট, আমরা পড়ি না সোশ্যাল রিফর্মে, সতীদাহ এবং বিধবা বিবাহ পড়ি, এটি পড়ি না, সেই কারণে বলে দেওয়া, এবং এই ফ্যাক্টসগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, 37 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? হিন্দু ধর্মের সংস্কার, মুসলমান সমাজে আধুনিক শিক্ষার প্রসার, নারী শিক্ষার উন্নতি, নাকি সতীদাহ প্রথা বিলোপ? আলিগড় আন্দোলন, স্যার সৈয়দ মোহাম্মদ আহমেদ খান, সরি সরি ভেরি ভেরি সরি, তো স্যার সৈয়দ আহমেদ খান। তো বেসিক্যালি আলিগড় আন্দোলনের যে লক্ষ্য সেটা সকলেই জানেন, মুসলিম সমাজের আধুনিক শিক্ষা প্রসারের জন্য তিনি চেষ্টা করেছিলেন।
এবং তার বক্তব্য ছিল এটি যে হিন্দু সমাজের রিফর্মের জন্য বহুজন লড়াই করছেন, হ্যাঁ, কিন্তু ইসলামের যে শিক্ষা বা মুসলিম ধর্মের মানুষদের যে শিক্ষারও প্রয়োজন আছে, তাদেরও সামাজিক উন্নতির প্রয়োজন আছে, তার জন্য যে মানুষটি প্রথম ভাবছেন তিনি হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ খান। ওকে, তো সেটি এই প্রসঙ্গে অবশ্যই ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। আচ্ছা, কোন সংস্কারক শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন? হুম, শুদ্ধি আন্দোলন কে শুরু করেছিলেন? রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি স্যার সৈয়দ আহমেদ খান? তো এটির উত্তর হয়ে যাচ্ছে বেসিক্যালি সিম্পলি দয়ানন্দ সরস্বতী। ওকে, দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলন, তিনি বলছেন গো ব্যাক টু বিদ্যা বেদাস। তিনি মনে করছেন হিন্দু ধর্মের মধ্যে জটিলতা চলে এসছে, দেশাচার চলে এসছে, সেই কারণে হিন্দু ধর্মের আবার রিফর্ম দরকার, যে কারণে তিনি শুদ্ধি আন্দোলন শুরু করছেন 1875 এই সময়কাল নাগাদ, এবং তিনি আর্য সমাজের সাথেও যুক্ত ছিলেন। তো শুদ্ধি আন্দোলন শুরু করছেন কে? দয়ানন্দ সরস্বতী। ওকে, ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। আচ্ছা, 39 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, আত্মারাম পাণ্ডুরঙ্গ, কেশবচন্দ্র সেন নাকি দয়ানন্দ সরস্বতী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইজি প্রশ্ন। আত্মারাম পাণ্ডুরঙ্গ, 1867। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন সংস্কারক সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন? জ্যোতিরাও ফুলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ নাকি রামমোহন রায়? এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন জায়গায় এসছে। জ্যোতিরাও ফুলে, 1873। ওকে, 1873-তে জ্যোতিরাও ফুলে বেসিক্যালি সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করছেন। 1867-এ প্রার্থনা সমাজ, 1875-এ আর্য সমাজ। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, রামকৃষ্ণ মিশন 1897, আর রাজা রামমোহন রায় আত্মীয় সভা 1815, ব্রহ্মসভা 1828। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরের প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? 1945, 1946, 1947 নাকি 1948? স্বাধীনতা আইন বলা হয়েছে। ওকে, আইন 1947-এই পাস হচ্ছে, খেয়াল রাখবেন, জুলাই মাসের দিকে। ওকে, তো এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আমরা তো খুব জয় হিন্দ বলি। জয় হিন্দ কার স্লোগান? আশা করি সকলেই জানি। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? তো এটির উত্তর হচ্ছে সুভাষচন্দ্র বসু। জয় হিন্দ, করেঙ্গে ইয়ে মরেঙ্গে মহাত্মা গান্ধী, স্বরাজ আমার জন্মগত অধিকার বাল গঙ্গাধর তিলক। ওকে, তো এইগুলো, গরিবী হটাও ইন্দিরা গান্ধী। ওকে, এই সমস্ত কিছু শ্লোক, একটু জয় জওয়ান জয় কিষাণ কার, কমেন্টে জানাবেন যদি জানা থাকে। তো এই ধরনের কিছু স্লোগানও অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বাধীনতা আন্দোলনের সময় কোন নেত্রী আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী রেজিমেন্ট বা রানী ঝাঁসি রেজিমেন্ট পরিচালনা করেছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি লক্ষ্মী সহগল, অপশন সি অরুণা আশফ আলী, অপশন ডি উষা মেহতা। তো এটির উত্তর হবে, আপনারা আশা করি জানেন, লক্ষ্মী সহগল। ওকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তারপরে প্রশ্ন, কোন স্বাধীনতা সংগ্রামী গোপনে কংগ্রেস রেডিও পরিচালনা করছেন 1942 সালে ভারত ছাড় আন্দোলনের সময়, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়? কোন স্বাধীনতা সংগ্রামী? বেসিক্যালি কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী? ওকে, কোন মেয়ে জড়িত ছিল, এটাও যদি প্রশ্ন আসে, খেয়াল রাখবেন। অরুণা আশফ আলী, উষা মেহতা, সুচিত্রা কৃপালিনী নাকি বিজয় লক্ষ্মী পণ্ডিত? কে বেসিক্যালি কংগ্রেসের যে গোপন রেডিও পরিচালনা করেছিলেন? তো এটির উত্তর হবে উষা মেহতা। ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখতে হবে। 45 নম্বর প্রশ্ন, স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার ফলে ব্রিটিশরা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষণা করছেন? ক্যাবিনেট মিশনের ব্যর্থতা, রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ, কুইট ইন্ডিয়া মুভমেন্ট নাকি সিপাহী বিদ্রোহ? এটা খুব ইজি প্রশ্ন, আশা করি সকলেই পারবেন। ক্যাবিনেট মিশন ব্যর্থতার ফলে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষণা করা হচ্ছে। ওকে, আচ্ছা, তারপর ইউরোপ থেকে আমরা কিছু প্রশ্ন পাবো। সন্ত্রাসের রাজত্ব কোন দলের নেতৃত্বে পরিচালিত হয়েছিল? জিরোন্ডিস, জ্যাকোবিন, মন্ত্রিসভা নাকি রাজতন্ত্র? তো সন্ত্রাসের রাজত্ব পরিচালিত হয়েছিল জ্যাকোবিন দলের নেতৃত্বে। আচ্ছা, সন্ত্রাসের রাজত্বের সময়কালে প্রধান নেতা কে ছিল? লুই সোরস, রবসপিয়ার, ভলতেয়ার নাকি রুশো? অবশ্যই রবসপিয়ার। ওকে, রবসপিয়ার। আমরা এই রবসপিয়ার সন্ত্রাসের রাজত্ব, এই টপিকটাও আমরা ভিডিও করবো আগামীকালই, হয়তো সেই ভিডিওটি আপলোড করবো। ওকে, টপিক ওয়াইজ যে ভিডিও সেটা কালকে আপলোড করবো। ওকে, আচ্ছা। আচ্ছা, তারপরের প্রশ্ন, ফরাসি বিপ্লব আগে কোন অর্থনীতিবিদ ফ্রান্সে অবাধ বাণিজ্যের দাবি করেন? ওকে, ফ্রান্সে অবাধ বাণিজ্যের দাবি করছেন কোন অর্থনীতিবিদ? বেসিক্যালি ফিজিওক্র্যাটরা অবাধ বাণিজ্যের জন্য কথা বলছেন। ওকে,
এবার যদি স্পেসিফিক্যালি যেহেতু বলে দিয়েছি এটির উত্তর আমি ফিজিওক্র্যাটই দিয়েছি, কিন্তু স্পেসিফিক্যালি বলে দিলে অ্যাডাম স্মিথের কথাই আপনারা বলবেন, কারণ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে ফ্রি ট্রেডের কথা বলছেন, ওকে, অবাধ বাণিজ্যের কথা বলছেন। একই প্রসঙ্গে ফিজিওক্র্যাট যারা, ফরাসি বিপ্লবের যেহেতু প্রশ্ন সেই কারণে এটি ফিজিওক্র্যাট করা আছে। ফরাসি বিপ্লবের সময় ফিজিওক্র্যাট বলে একটি গোষ্ঠী যারা অবাধ বাণিজ্যের কথা বলছেন, ফ্রি ট্রেডের কথা বলছেন, ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বে কোন নারী সংগঠন সক্রিয় ছিল? লাফায়েত, জিরন্ডিস, মন্ত্রিসভা নাকি কোনোটি নয়? তো এটির উত্তর সিম্পলি হয়ে যাচ্ছে লাফায়েত, ওকে, খেয়াল রাখবেন। 50 নম্বর প্রশ্ন, গিলোটিন যন্ত্রের আবিষ্কারক কে? ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন, রোবেসপিয়ার, মন্তেস্কু নাকি মিরাবো? তো এটি একজন ডাক্তারই আবিষ্কার করেছিলেন গিলোটিন নাম, তার নাম অনুসারেই গিলোটিন যন্ত্র, কাঠের একটা পাটাতন যেটা গলায় পড়ে যেত, একদম মানে যন্ত্রণা কম হবে এরকম একটা মৃত্যু দেওয়ার জন্য এই যন্ত্র আবিষ্কার করা হচ্ছে ডাক্তার জোসেফ ইগনেস গিলোটিনের নেতৃত্বে, ওকে। আচ্ছা, 51 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব এটি সময়কাল কতদিন ছিল? তো 6 মাস, 13 মাস, 2 বছর নাকি 5 বছর? তো এটির উত্তর হবে 13 মাস, খেয়াল রাখবেন। আচ্ছা, সন্ত্রাসের রাজত্বকাল মানে কোন সন্ত্রাস বলা হচ্ছে রোবোস্পিয়ারের শাসনকালকে? শ্বেত সন্ত্রাস, লাল সন্ত্রাস, নীল সন্ত্রাস নাকি কালো সন্ত্রাস? তো এটির উত্তর হয়ে যাচ্ছে লাল সন্ত্রাস। এখন কোন সন্ত্রাস চলছে আপনারা আশা করি সকলেই জানেন। যাই হোক, আচ্ছা, ইউরোপের কোন দলিল মানবাধিকারের ভিত্তি হিসাবে বিবেচিত হয়? তো ইউরোপের কোন দলিল মানবাধিকারের ভিত্তি হিসাবে বিবেচিত হয়? ম্যাগনা কার্টা, স্বাধীনতার ঘোষণা, মানব ও নাগরিক অধিকার ঘোষণা নাকি পিটিশন অফ রাইট? তো ফরাসি বিপ্লবের সময়কালে মানব ও নাগরিক অধিকারের ঘোষণা হচ্ছে মানবাধিকারের ভিত্তি হিসাবে বিবেচিত হচ্ছে। 54 নম্বর প্রশ্ন, রুশ বিপ্লব বা রাশিয়ান রেভলিউশনের প্রধান কারণ কি? শিল্পায়নের অভাব, জারের স্বৈরাচারী শাসন ও অর্থনৈতিক সংকট, বিদেশি আক্রমণ নাকি ধর্মীয় দ্বন্দ্ব? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি জারের স্বৈরাচারী শাসন এবং অর্থনৈতিক সংকট। জার কে ছিলেন রুশ বিপ্লবের সময়কালে যদি প্রশ্ন আসে? যার ছিলেন নিকোলাস টু, ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন, ওকে। আচ্ছা, 55 নম্বর প্রশ্ন, 1917 সালের অক্টোবর বিপ্লবে নেতৃত্ব কে দিয়েছিলেন? লেনিন, কেরেনস্কি, স্ট্যালিন নাকি ট্রটস্কি? লেনিন কোন দলের মানুষ ছিলেন? বলশেভিক দলের, এটিও খেয়াল রাখবেন। আচ্ছা, রুশ বিপ্লবের পর কোন নীতি প্রবর্তন করা হয়েছিল? নিউ ইকোনমিক পলিসি, এনইপি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কমিউনিজম নাকি শিল্পায়ন নীতি? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি সহজ, নিউ ইকোনমিক পলিসি, ওকে। আচ্ছা, রুশ বিপ্লবের সময় রেড গার্ড কারা ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখবেন। জারের সৈন্য, বলশেভিক সমর্থক সশস্ত্র শ্রমিক, বিদেশি সৈন্য নাকি অস্থায়ী সরকারের পুলিশ? এটির উত্তর হবে বলশেভিক সমর্থক সশস্ত্র শ্রমিকদেরকে বলা হচ্ছে রেড গার্ড, ওকে। আচ্ছা, তারপরের প্রশ্ন, 58 নম্বর প্রশ্ন, রুশ বিপ্লবের পর সোভিয়েত ইউনিয়ন কবে গঠিত হয়? 1917, 1922, 1925 নাকি 1900, কত অপশন আছে, 1930? এটির উত্তর হবে 1922, ইয়েস, 1922। আচ্ছা, 59 নম্বর প্রশ্ন, ইউরোপে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ওকে, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক মানে কি? ইউএসএসআর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কবে গঠিত হচ্ছে? 1917, 1922, 1945 নাকি 1955? তো এটির উত্তর হচ্ছে 1922, খেয়াল রাখবেন। আচ্ছা, ইউরোপীয় ইউনিয়ন কবে প্রতিষ্ঠা হচ্ছে? 1957, 1994, 1985 নাকি 1973? 60 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, 1993। তো আমরা এসএসসি মডেল প্রশ্ন সিরিজের 3 নম্বর সিরিজ কমপ্লিট করলাম, ওকে, যেগুলো একদম এসএসসি এসএলএসটি ওরিয়েন্টেড প্রশ্ন, যেগুলো আপনারা প্রশ্ন দেখলে আশা করি বুঝতেই পারছেন একদম 16 সালের যে প্রশ্ন সেই ধরনের প্রশ্নই করার চেষ্টা করা হচ্ছে। তো অবশ্যই সঙ্গে থাকুন। কেমন লাগছে ভিডিওগুলি, কি দরকার এবং কত স্কোর হচ্ছে, কি প্রয়োজন কমেন্টে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই আপনাদের জন্য খোলা রইল। আর সবাইকে বলবো পজিটিভ থাকুন, পজিটিভলি ফোকাসড হয়ে নিজের মতো করে প্রিপারেশনটা নিতে থাকুন, নিশ্চয়ই সফল হবেন। তো যারা ভিডিওটি দেখলেন, শেষ পর্যন্ত দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রথম ক্লাস করলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করে আছেন তারা রেগুলার ভিডিওগুলো দেখতে থাকুন, একবার না হলে দুবার দেখুন, কারণ কারণ আপনাদের ভিজুয়ালাইজেশন মেমোরির একটা মেমোরি মানে বারবার রিমেম্বারেন্স অফ মেমোরি
এই জায়গাগুলো আপনাদেরকে মনে রাখতে সচেষ্ট করবে। ওকে, তো যারা সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আমরা প্রত্যেক দিনই ভিডিও আনার চেষ্টা করছি, যারা ফ্রিতে পড়ছেন, যারা বাড়িতে পড়ছেন, যারা নিজেরা পড়ছেন তাদের জন্য। ওকে, তো সকলকেই সার্থক ইতিহাস পাঠ চ্যানেলের পক্ষ থেকে থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।